আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা রসায়ন ও শক্তি অষ্টম অধ্যায় সেটার প্রথম অংশটা দেখেছিলাম, ডেল এইচ এর মান কীভাবে নির্ণয় করতে হয় বা রাসায়নিক বিক্রিয়ার যে তাপের পরিবর্তন সেটা কীভাবে হিসাব করতে হয়। তো আজকে আমরা এর সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে টপিকটা আছে, এটা তড়িতের রাসায়নিক প্রক্রিয়া, সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা একটু টেক্সট বইতে চলে যাই। টেক্সট বইতে দেখা যাক কি বলেছে আমাদেরকে। ওকে, তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? শোনো, আমাদের যে রাসায়নিক পদার্থগুলো আছে, এই রাসায়নিক পদার্থগুলোতে বিক্রিয়া করানোর জন্য আমরা বিদ্যুৎ শক্তি চালনা করে বিক্রিয়া ঘটাইতে পারি। এক, দ্বিতীয়ত রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমরা বিদ্যুৎ তৈরিও করতে পারি। দুই, এই দুইটা জিনিস মনে রাখবা, যে আমরা বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে পারি, আবার রাসায়নিক বিক্রিয়া করিয়ে বিদ্যুৎ শক্তি তৈরিও করতে পারি। ঠিক আছে, তাহলে এক নম্বরে আমি বললাম বিদ্যুৎ চালনা করব, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। দ্বিতীয়তে আমি বলছি রাসায়নিক বিক্রিয়া আমরা ঘটাবো, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হবে। এই দুইটা, ঠিক আছে। তো এই দুইটা কোষের আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, আমরা যদি প্রথমটার কথা বলি, যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বা বিদ্যুৎ শক্তি প্রদান করে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, সেইটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যদি বলি রাসায়নিক বিক্রিয়া ঘটে বিদ্যুৎ তৈরি করব, সেটাকে বলা হয় গ্যালভানিক কোষ, যেটা এই যে একটু পরেই তোমাদের এখানে আছে, এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ। ওকে, আসতেছে না কেন? স্লো কাজ করতেছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, চলে আসছে। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, সেই কোষকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। কি বলছিলাম? বিদ্যুৎ প্রবাহ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটাবা। গ্যালভানিক কোষ, রাসায়নিক বিক্রিয়া তুমি ঘটাবা, ঘটিয়ে বিদ্যুৎ তৈরি করবা। যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, সেই কোষকে গ্যালভানিক কোষ বলে। ওকে, তো বিদ্যুৎ নিয়ে পড়তেছি। বিদ্যুৎ তো পরিবহন করার জন্য একটা মাধ্যম লাগে, তাই না? তো বিদ্যুৎ পরিবাহী কারা, সেটা সম্পর্কে একটু জানি। বিদ্যুৎ পরিবাহ হলো ধাতু যারা আছে, গ্রাফাইট আছে, গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড, ক্ষার, এরা হলো বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা, তো বিদ্যুৎ পরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে। লবণের যে গলিত অবস্থাটা, সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি গলিত অবস্থায় থাকে, তাহলে তারা বিদ্যুৎ পরিবহন করে। মনে রাখবো, কঠিন অবস্থায় কিন্তু লবণগুলো বিদ্যুৎ পরিবহন করে না। হ্যাঁ, কেন করে না একটু পরে আসবো। ওকে, তো বিদ্যুৎ পরিবাহী আবার দুই ধরনের হতে পারে। ঠিক আছে, বিদ্যুৎ পরিবাহী, পরিবাহী লিখলাম শুধু আমি। পরিবাহী আবার দুই ধরনের হতে পারে। একটা হলো ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য, এটা তোমাদের বইতেই আছে, একটু নিচে গেলে আমরা পাবো। ইলেকট্রনীয় পরিবাহী, তার নিচে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো যাই হোক, ইলেকট্রনীয় পরিবাহী কারা? নাম শুনে বুঝতে পারতেছি, যে সকল পদার্থ ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। সাধারণত কঠিন যে ধাতুগুলো আছে, এরা ইলেকট্রনীয় পরিবাহী হয়ে থাকে, যেমন লোহা, নিকেল, জিঙ্ক, উদাহরণ দিয়েছে বইতে যেগুলো। কপার, জিঙ্ক, নিকেল, গ্রাফাইট, এগুলো হলো ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, সুতরাং এরা ইলেকট্রনীয় পরিবাহী। দ্বিতীয় যেটা বলছি আমি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা? যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কিসের মাধ্যমে? আয়নের মাধ্যমে। তাদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন সোডিয়াম ক্লোরাইড, NaCl। যদি এটা সলিড আকারে থাকে, তাহলে এটা কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না, বা এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে না। কেন হবে না? কারণ যখন সলিড আকারে থাকে, তখন এর মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা আয়ন আকারে পাওয়া যায় না। ঠিক আছে, আর আয়ন না থাকলে সেটা যদি আয়ন না হয়, তাহলে সেটা বিদ্যুৎ পরিবহন করবে না। ঠিক আছে, যদি বিদ্যুৎ পরিবহন না করে, সেটা তড়িৎ বিশ্লেষণ হবে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে আমরা যখন তাপ দিয়ে তরল করব, লিকুইড করব, তখন সেটা তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। বা সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানির সাথে মিশিয়ে জলীয় দ্রবণ বানাই, AQ বা অ্যাকুয়াস, তাহলেও সেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করতে পারে। তাহলে তো
আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো যেই সকল রাসায়নিক পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় 100% আয়নিত হয় তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কীরকম বিষয়টা খেয়াল করে, আমি বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য তারা যারা আগে আয়নিত হবে, আয়ন সৃষ্টি করবে, তাহলেই কেবলমাত্র বিদ্যুৎ পরিবহন সম্ভব। কারণ ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে যেরকম ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, সেরকম তড়িৎ বিশ্লেষের জন্য তার ইলেকট্রন আসবে না, সেইখানে তোমার আয়ন যেগুলো আছে সেই আয়নগুলো মেইনলি বিদ্যুৎ পরিবহন করবে। যেমন সোডিয়াম ক্লোরাইড যদি আমরা লিকুইড বা অ্যাকুয়াস অবস্থায় নেই, তাহলে সোডিয়াম ক্লোরাইড সেটা আয়নিত হয়ে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে। এবং দেখা যায় সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা সোডিয়াম ক্লোরাইড যে পরিমাণ দিব, ঠিক সেই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড পুরোটাই আয়নিত হয়ে গেছে, 100% আয়নিত হয়ে যায় ধরা যায়। তো যার কারণে সোডিয়াম ক্লোরাইডের থেকে আয়নের পরিমাণটা বেশি পাওয়া যায়। আবার সেম ক্ষেত্রে অন্য আরেকটা যদি যৌগ ইথানোয়িক অ্যাসিড নেই, সেই ইথানোয়িক অ্যাসিড যখন H+ এবং ইথানোয়েট আয়ন, হাইড্রোনিয়াম আয়ন এবং ইথানোয়েট আয়নে পরিণত হয়, তখন সেই আয়নিত হওয়ার পরিমাণটা খুব কম হয়, খুব অল্প পরিমাণে আয়নিত হয়। ঠিক আছে, দেখা গেল যে পরিমাণে আমি দিছি তার কয়েক অংশ, হয়তো 10টা দিলাম, ধরে নিচ্ছি আর কি 10টা দিছি, তার মধ্যে হয়তো 2টা আয়নিত হয়েছে, বাকি 8টা আয়নিত হয় নাই। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যতগুলো 10টা দিলে 10টাই আয়নিত হয়ে গেছে। তাহলে আয়ন পাওয়া যাচ্ছে কোনটায়? এই সোডিয়াম ক্লোরাইড থেকে আয়ন বেশি পাওয়া যাচ্ছে, ইথানোয়িক অ্যাসিড থেকে আয়ন কম পাওয়া যাচ্ছে। এবং সাধারণত যেগুলো আয়নিক যৌগ তারা আয়নিত বেশি হয়, আর যেগুলো সমযোজী যৌগ সেগুলো আয়নিত কম হয়। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা 100% বা খুব বেশি পরিমাণে আয়নিত হবে, বা আয়নিক যৌগ যারা, তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা কম পরিমাণে আয়নিত হয়। সহজভাবে আয়নিত যত কম হবে বিদ্যুৎ পরিবহন তত কম করবে, যার কারণে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে। তো ওকে, এরপর তড়িৎদ্বার। তড়িৎদ্বার কাকে বলে? আমরা যে তড়িৎ রাসায়নিক কোষ বানাবো, সেই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষ্য দিব, এবং সেই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুইটা ধাতব দণ্ডকে ডুবিয়ে দেওয়া হয়। ঠিক আছে, দুইটা ধাতব দণ্ডকে ডুবিয়ে দেওয়া হয়। এই ধাতব দণ্ডকেই বলা হচ্ছে তড়িৎদ্বার। ঠিক আছে, তো আমরা একটু চিত্র আঁকিয়ে দেখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো ধরো তুমি একটা পাত্র নিলা, এরকম একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, একদম কমন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা আমরা পড়তেছি বারবার করে, সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিলা, এবং সোডিয়াম ক্লোরাইড লিকুইড অবস্থায়, গলিত অবস্থায় নিলা। তাহলে এর মধ্যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন দৌড়াদৌড়ি করবে। এবার এর ভেতরে একটা ধাতব দণ্ড এবং আরও একটা ধাতব দণ্ড দুই পাশে ডুবিয়ে দিলা। এরপর এই ধাতব দণ্ড দুইটাকে তার দিয়ে বিদ্যুতের সাথে সংযোগ দিব। এটা হলো ব্যাটারির, ঠিক আছে? তো ব্যাটারি দিয়ে সংযোগ করলাম, এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এই যে দুইটা লৌহ দণ্ড বা যে কোনো ধাতব দণ্ড আমরা প্রবেশ করাইলাম, এই ধাতব দণ্ড দুইটাকে বলা হয় হলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। হ্যাঁ, তো ইলেকট্রোড কাকে বলে? দেখো বইতে কি বলছে, তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ইলেকট্রনীয় পরিবাহী যদি প্রবেশ করিয়ে দাও, সেটাই হলো তড়িৎদ্বার হয়ে যায়। এই তড়িৎদ্বার কি করে? বিদ্যুৎ পরিবহন করে নিয়ে যায় আর কি, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা কি করবে? বিদ্যুৎ পরিবহন করে নিয়ে যাবে। এই যে আমরা এখানে ব্যাটারি দিছি, এই ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে আমার যে রাসায়নিক পদার্থটা আছে সোডিয়াম ক্লোরাইড, তড়িৎ বিশ্লেষ্য আছে, তার মধ্যে বিদ্যুৎ পরিবহন করে কে নিয়ে যাবে? এই যে দুইটা ধাতব দণ্ড যে আমরা ডুবাই দিচ্ছি, এরাই হলো নিয়ে যাবে বিদ্যুৎটা। তো ভালো কথা, বিদ্যুৎ নিয়ে গেল। এখন এইটা কোন কোষের মধ্যে পড়ছে? দেখো তো, বিদ্যুৎ আমরা দিচ্ছি, ব্যাটারি আছে, বাইরে থেকে বিদ্যুৎ দিচ্ছি, ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। বাইরে থেকে বিদ্যুৎ দিচ্ছি, ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। কোন রাসায়নিক কোষের মধ্যে পড়ছে? তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাই না? কারণ গ্যালভানিক কোষ কী ছিল? রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করবো, বাট এখানে তো আমি বিদ্যুৎ বাইরে থেকে দিচ্ছি। তাহলে এটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তার মানে আমরা এখন একটা পড়ার মধ্যে ঢুকে গেলাম, যেটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আমরা পড়াশোনা করবো এখন, বা তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্রিয়া কৌশল নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কীভাবে বানাইতে হয়? একটা পাত্র নিতে হবে, তার মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে, এবং বাইরে থেকে বিদ্যুতের সংযোগ দিতে হবে। কার সাথে? ইলেকট্রোডের সাথে, বা কী বলে ওটাকে, তড়িৎদ্বারের সাথে। ঠিক আছে, তো এবার তড়িৎদ্বার নিয়ে একটু কথা বলে নিই। যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে সেইটাকে বলা হবে অ্যানোড। অ্যানোড। এবং যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে তাকে বলা হবে
ক্যাথোড। আচ্ছা, এখন এই অ্যানোড আর ক্যাথোড বুঝে ফেললাম, যেটা ব্যাটারির ধনাত্মকের সাথে যুক্ত থাকে বা ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে অ্যানোড, আর যেটা ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করতেছে সেটা হচ্ছে ক্যাথোড। আসলে নামগুলো এইভাবে আসছে অনেক সময়, কেন আসছে একটু পরে। তো অ্যানোড ক্যাথোড আশা করি বুঝতে পেরেছো। আরও একটা কথা তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখানে কি দেখা যাবে? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। এই দুইটা কথা খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে এই দুইটা কথা মনে রাখতে হবে। তাহলে অ্যানোড কি? ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে যুক্ত থাকে। ক্যাথোড কি? ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে যুক্ত থাকে। অ্যানোডে কোন বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। জারণ বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়ায় ছাড়ন ঘটে। বিজারণ বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয়। আমি জারণ বিজারণের যে ক্লাসগুলো দিয়েছি আগে, চাইলে দেখে নিতে পারো। তো ওকে, তো এই হলো আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেখানে আমরা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিয়েছি, দুইটা ধাতব দণ্ড তড়িৎদ্বার হিসেবে নিয়েছি, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড। তো এইখানে বিদ্যুৎ চালনা করলে কি ঘটনা ঘটবে? রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তো রাসায়নিক বিক্রিয়া কোথায় কোথায় ঘটবে? অ্যানোডে ঘটবে এবং ক্যাথোডে ঘটবে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে আমরা একটু দেখি। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া দেখো, অ্যানোড নামটা আসছে যে ধাতব দণ্ড বা যে তড়িৎদ্বার অ্যানায়নের প্রতি আকৃষ্ট হয় তাদেরকে অ্যানোড বলে স্বাভাবিকভাবে। ঠিক আছে, ওই নাম থেকে কিন্তু আসছে। অ্যানায়নগুলো অ্যানোডে আকৃষ্ট হয়। অ্যানায়নগুলো কোথায় আকৃষ্ট হয়? অ্যানোডে। তো স্বাভাবিক না, অ্যানায়ন হলো ঋণাত্মক আর অ্যানোড হলো কি? ব্যাটারির ধনাত্মকের সাথে যুক্ত থাকে। তাহলে অ্যানায়নগুলো, যেমন এখানে অ্যানায়নকে ক্লোরিন, সে কার দিকে আকৃষ্ট হবে? ধনাত্মক যে তড়িৎদ্বার তার দিকে। তাহলে অ্যানোডে বিক্রিয়ায় কে যাবে? ক্লোরিন মাইনাস যাবে অ্যানোডে। অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিবে। ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সিএল এ পরিণত হলো। একদমই ইজি জিনিস। আবার বলতেছি, অ্যানোডে বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া। আর অ্যানোডে বিক্রিয়ায় কে আকৃষ্ট হবে? অ্যানায়ন আকৃষ্ট হবে। অ্যানোডের এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অ্যানায়ন কি আছে? সিএল মাইনাস বা ক্লোরিন বা ক্লোরাইড আয়ন আছে। সে ক্লোরাইড আয়ন অ্যানোডে গেল, অ্যানোডে গিয়ে জারণ বিক্রিয়া করবে, সিএল মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিএলএ বা ক্লোরিনে পরিণত হবে। তো স্বাভাবিকভাবে ক্লোরিন যেহেতু দ্বিপরমাণু গ্যাস, এই কারণে আমরা 2 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা ক্যাথোডের বিক্রিয়ায় যাই। তো ক্যাথোডে কে আকৃষ্ট হবে? ক্যাটায়ন। যেহেতু ক্যাথোড নিজেই হলো ঋণাত্মক, তাহলে সে আকৃষ্ট করবে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নকে, সোডিয়াম প্লাসকে। ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? বিজারণ। তাহলে ক্যাথোডে যদি বিজারণ হয়, ইলেকট্রন গৃহীত হবে। সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। যেহেতু উপরে 2টা ইলেকট্রন ত্যাগ করছিল, আমরা 2টা গ্রহণ করাচ্ছি। তো 2টা গ্রহণ করতে হলে সোডিয়াম প্লাসও লাগবে 2টা, সোডিয়ামও তৈরি হবে 2টা। তার মানে ক্লোরিন মাইনাসগুলো অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে, এই যে, এবং ক্যাথোডে সোডিয়াম প্লাস গিয়ে সোডিয়াম ধাতু হিসেবে এখানে লেগে যাবে। এই হলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা একটা মজার জিনিস বুঝতে পারলাম যে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস যে আয়নগুলো ছিল, সেগুলো বিক্রিয়ার পরে কিন্তু আলাদা আলাদা তড়িৎদ্বারে বের হয়ে গেল। তার মানে এই পদ্ধতিতে আমরা চাইলে কিন্তু কোনো তড়িৎ বিশ্লেষ্য থেকে যে ধাতুগুলো আছে বা পরমাণুগুলো আছে, চাইলে কিন্তু এটা আলাদা করতে পারবো। এটা আমরা ধাতু নিষ্কাশনে গিয়ে দেখবো যে কীভাবে একটা তড়িৎ বিশ্লেষ্য থেকে ধাতুটাকে বের করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, আশা করি এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। তো এইখানে আমরা যেটা শিখলাম, বইতে যেটা আছে, বইতে আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এই জিনিসটা আমরা পড়ে ফেললাম। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশলটা আমরা শিখে ফেললাম। আশা করি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। ওকে, এবার আসি পরেরটায়। এরপরে তোমাদের বইতে বলেছে, দেখবা যে আরেকটা টপিক আছে তোমাদের বইতে, লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্ত। এটা একটু দেখাই দিই। হ্যাঁ, তো দেখো, এই যে আমরা পড়লাম ক্লোরিন, যেটা অ্যানোডে গেল, গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করলো Cl2।
তো এইটা একটু প্রমাণ করতে হয়। ওরা বলে যে লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডে যে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে এটা একটু দেখাও যে আসলে অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে কিনা। তো এটার জন্য যেটা করবা, লিটমাস পেপার ভিজিয়ে নিব পানিতে, ভিজিয়ে এই যে অ্যানোডে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে, কী গ্যাস উৎপন্ন হয়েছে জানি না, ধরে ক্লোরিন যদি বুঝেই যাচ্ছে, তারপরেও এটা প্রমাণ করব। তো এইখানে যে গ্যাসটা হয় এটা টেস্ট টিউবে নেওয়া হয়, নিয়ে একটা লিটমাস পেপার, নীল লিটমাস পেপার ভিজিয়ে নেওয়া হয়, পানিতে ভিজিয়ে ওই কী বলে টেস্ট টিউবের মুখে ধরা হয়। এই এরকম একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মুখে একটা নীল কালার ভেজা লিটমাস পেপার ধরা হয়। তো যার কারণে এই টেস্ট টিউবের ভিতর যে ক্লোরিন গ্যাসগুলো আছে, সেই ক্লোরিন গ্যাসগুলো এই লিটমাসের যে পানি আছে, যেহেতু ভেজা, সেই লিটমাসের পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এই যে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করলো, আমরা জানি অ্যাসিড লিটমাস পেপারকে কি করে, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। তো আমরা নীল লিটমাস পেপার ভিজিয়ে নিয়ে ওই যে টেস্ট টিউবের মুখে ধরেছিলাম, টেস্ট টিউবে ছিল ক্লোরিন গ্যাস, যে গ্যাসটা আমরা এই অ্যানোড থেকে নিয়ে আসছিলাম টেস্ট টিউবের মধ্যে। হ্যাঁ, তো এই যে লিটমাস পেপারটা নীল থেকে লাল হয়ে গেল, তো যখন নীল থেকে লাল হয়ে যাবে, এই যে বলছে মুখে টেস্ট টিউবে সংগ্রহ করে তার মুখে ভেজা নীল লিটমাস পেপার ধরলে লিটমাসের পেপার লাল বর্ণে পরিণত হয় এবং ক্লোরিন গ্যাসের উপস্থিতি প্রমাণ করে। তো কেন লিটমাস লাল হয়ে গেলে আমরা বুঝতে পারবো ক্লোরিন গ্যাস আছে? কারণ ক্লোরিন গ্যাস যদি থাকে সেটা ভেজা লিটমাসের পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে, এবং হাইপোক্লোরাস অ্যাসিড বা যে কোনো অ্যাসিডের কথাই আমরা বলতে পারি নীল লিটমাসকে লাল করে দেয়। তাহলে যদি ক্লোরিন থাকে তাহলে এই হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হবে এবং নীল লিটমাস লালে পরিণত হবে, তার মানে আমরা বুঝতে পারবো যে অবশ্যই সেখানে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছিল। ওকে, এরপর গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নামে একটা টপিক আছে তোমাদের বইতে। গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝায়? দেখো, সোডিয়াম ক্লোরাইড তো একটা লিকুইড ছিল, তাপ দিয়ে আমরা গলিয়েছিলাম, এরপর সেটার তড়িৎ বিশ্লেষণ করেছিলাম। তো গাঢ় বলতে কি বোঝায়? এবার সেই সোডিয়াম ক্লোরাইডটা যদি আমরা পানিতে দ্রবীভূত করি এবং পানিতে দ্রবীভূত করে যদি আমরা সেটাকে আয়নিত করি, তাহলে সেই যে সোডিয়াম ক্লোরাইডটা পাওয়া যাবে সেটাকে বলা হবে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো বিষয়টা কেমন দেখি। সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা লিখে দিই উপরে, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তো গাঢ় বলতে কি বোঝাচ্ছি? সোডিয়াম ক্লোরাইড, এইটার সাথে আমরা পানির সাথে মিশ্রিত করে সোডিয়াম ক্লোরাইডটাকে আয়নিত করব। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানির সাথে মিশ্রিত করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস দুইটা আয়ন আসবে, পানি থেকে এইচ প্লাস ও এইচ মাইনাস আয়নও আসবে, যেটা এর আগেরটাই এসেছিল না। এখানে এই এইচ প্লাস আর ও এইচ মাইনাস আয়নটা কিন্তু আমাদের এক্সট্রা হিসেবে চলে আসলো, আমরা এই চিত্রের মধ্যেই দেখব। যদিও বইতে চিত্রটা অন্যভাবে আছে, আমরা সহজে বোঝার জন্য এটা থেকে দেখবো, এরপর বইয়েরটাও আমি দেখিয়ে দিব কিভাবে হয়। সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, যেটা হলো সোডিয়াম ক্লোরাইড থেকে আসবে, এক্সট্রা হিসেবে আমার থাকবে এইচ প্লাস এবং OH মাইনাস। ঠিক আছে, এই চারটা আয়ন আমাদের থাকবে। বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা, তো বলতেছিলাম গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমার এক্সট্রা হিসেবে এইচ প্লাস এবং OH মাইনাস যেটা, সেটা আসবে কেন? কারণ আমরা যে পানিটা দিয়েছি সেই পানি থেকে এইচ প্লাস আর OH মাইনাস এক্সট্রা দুটা আয়ন এখানে আসে। আচ্ছা, ভালো কথা। এইবার এর আগে আমরা দেখেছিলাম যে অ্যানোডে বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছিল। দেখো তো, আমরা যদি বলি যে অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোডে বিক্রিয়ায় কে যাবে? অ্যানোডে বিক্রিয়ায় বলবো স্যার অ্যানায়ন যাবে। অ্যানায়ন কে আছে এখানে? OH মাইনাস আছে, Cl মাইনাস আছে। কথা হলো কোন অ্যানায়নটা এখন অ্যানোডে যাবে? OH মাইনাস যাবে নাকি Cl মাইনাস যাবে? ঠিক আছে, দেখো এইখানে অ্যানোডে OH মাইনাসটা যাবে না, Cl মাইনাসটা যাবে। এখন কথা হলো কেন গেল OH মাইনাস গেল না কেন, Cl মাইনাসই কেন গেল, এটার ব্যাখ্যায় আসতেছি। তো একটু খেয়াল করো, Cl মাইনাস গেল, Cl মাইনাস যদি যায় সে অ্যানোডে জারণ বিক্রিয়া করবে, জারণ বিক্রিয়া একটা ইলেকট্রন ত্যাগ করে Cl এ পরিণত হবে 2-2-2। এবার আসো ক্যাথোডে বিক্রিয়া। তো ক্যাথোডে বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাথোডেও ক্যাটায়ন আছে, এইচ প্লাস আছে, সোডিয়াম প্লাস আছে, কে যাবে? সোডিয়াম প্লাস না এইচ প্লাস? এইচ প্লাস যাবে। কেন এইচ প্লাস যাবে সেটাও আমরা দেখব। তো ক্যাথোডে যেহেতু অ্যানোডে জারণ, ক্যাথোডে হবে বিজারণ, একটা ইলেকট্রন গ্রহণ করে এইচে পরিণত হবে 2-2-2। ওকে, তাহলে আমরা যদি গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে পাবো হাইড্রোজেন গ্যাস। ওকে, এই যে এখানে তোমাদের চিত্রটা আছে বইতে। ওকে,
তাহলে এই যে সোডিয়াম প্লাস আর OH মাইনাস এক্সট্রা হিসেবে থেকে গেল, এরা কি করে, এরা সোডিয়াম হাইড্রোক্সাইড রূপে এখান থেকে বের হয়ে চলে যায় বিক্রিয়া থেকে। তো বইয়ের চিত্রটা দেখো, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস H প্লাস OH মাইনাস 4টা আয়ন আমার কাছে ছিল, যেখানে সোডিয়াম প্লাস আর H প্লাস দুইটা ক্যাটায়নগুলো ক্যাথোডে আকৃষ্ট হয়েছে, যার মধ্যে H প্লাসটা এখানে বিক্রিয়া করবে ক্যাথোডে, এবং Cl মাইনাস আর OH মাইনাসের মধ্যে Cl মাইনাসটা আমার অ্যানোডে বিক্রিয়া করতেছে, যেটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো, এই যে একাধিক চার্জ, একাধিক ক্যাটায়ন, একাধিক অ্যানায়ন আছে, তো একের অধিক যদি ক্যাটায়ন থাকে বা ধনাত্মক আয়ন থাকে, তার মধ্যে কোনটা বিক্রিয়া করবে, কোনটা বিক্রিয়া করবে না, বা একাধিক অ্যানায়ন যদি থাকে, কোন অ্যানায়নটা বিক্রিয়া করবে, কোন অ্যানায়নটা বিক্রিয়া করবে না, এটা কিসের উপর নির্ভর করে? যেমন এখানে ক্যাটায়ন ছিল সোডিয়াম প্লাস আর H প্লাস, তার মধ্যে বিক্রিয়া করছে H প্লাস, সোডিয়াম প্লাসটা কিন্তু বিক্রিয়ায় যায়ই নাই, মানে সোডিয়াম প্লাস এখানে ক্যাথোডে বিক্রিয়ায় যায় নাই, ক্যাথোডের কাছে গিয়ে বিক্রিয়া করছে বা চার্জ মুক্ত হয়েছে H প্লাস। কেন হইল? কারণটা কি? একই কথা এখানেও, যে ক্লোরিন মাইনাস আছে, OH মাইনাসও আছে। কেন ক্লোরিন মাইনাসই অ্যানায়ন হিসেবে অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হলো বা অ্যানোডে গিয়ে বিক্রিয়া করলো, কেন OH মাইনাস গেল না? এইগুলার কারণ কি? এইগুলার কারণ হিসেবে 3টা কারণকে শনাক্ত করা যায় বা 3টা পয়েন্ট দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়। প্রথম যে পয়েন্টটা হলো, সেটা হলো এই জায়গায় তড়িৎ রাসায়নিক যে সারণীটা আছে, দেখো তোমাদের এই সারণীটার রেফারেন্স এখানে দেওয়া যায়, যে এইখানে যে ক্যাটায়নগুলো আছে, আচ্ছা আর একটু ছোট করে নিই, যে ক্যাটায়নগুলো এখানে তোমাকে দিছে, হ্যাঁ, যে ক্যাটায়নগুলো এখানে দিছে, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এই যে ক্যাটায়নগুলো, এই ক্যাটায়নগুলোর ক্ষেত্রে যেই ক্যাটায়নগুলো নিচে থাকবে, যত বেশি নিচে থাকবে তত তাড়াতাড়ি তারা বিক্রিয়া করবে। ঠিক আছে, যেমন দেখো সোডিয়াম প্লাস আর H প্লাস, সোডিয়াম প্লাস আছে এই জায়গায়, H প্লাস আছে এই জায়গায়, তো নিচে যে ক্যাটায়নটা থাকবে সে আগে বিক্রিয়া করবে এবং সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে H প্লাস আর সোডিয়াম প্লাসের মধ্যে স্বাভাবিকভাবে ক্যাটায়নের হিসেবে ক্যাথোডে বিক্রিয়া করবে H প্লাস। কেন? কারণ এই সারণীতে সেটা আমাকে বলে দিছে। ওকে, এরপরে অ্যানায়নের ক্ষেত্রে চলে যাই। অ্যানায়নে কি আছে? NO3 মাইনাস নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল আয়ন। অ্যানায়নের ক্ষেত্রে সেম, নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো আগে বিক্রিয়া করবে। তো খেয়াল করো, OH মাইনাস নিচে আছে, ক্লোরিন মাইনাস উপরে আছে, তো এটা উল্টায় গেল। হিসাব অনুসারে তো OH মাইনাস বিক্রিয়া যাওয়ার কথা ছিল, কারণ নিচে যে থাকবে সে আগে বিক্রিয়া করবে, বাট সেটা না করে কে করতেছে? Cl মাইনাস বিক্রিয়া যাচ্ছে। তাহলে Cl মাইনাস এখানে কেন গেল অ্যানোডে, OH মাইনাস না গিয়ে? কারণ এখানে ঘনমাত্রার একটা বিষয় চলে আসছে। এখানে চলে আসে দ্বিতীয় পয়েন্টটা আমাদের। দ্বিতীয় পয়েন্টে দেখো কি বলেছে, ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব। তো যদিও এই OH মাইনাসটা তড়িৎ রাসায়নিক সারণীতে নিচে ছিল এবং ক্লোরাইড আয়নটা তড়িৎ রাসায়নিক সারণীতে উপরে ছিল, তড়িৎ রাসায়নিক সারণীতে উপরে থাকার পরেও Cl মাইনাসটা আমাকে বিক্রিয়া করতেছে অ্যানোডে গিয়ে। কী কারণে? ঘনমাত্রার কারণে। কারণ Cl মাইনাসের ঘনমাত্রাটা এখানে বেশি OH মাইনাসের তুলনায়, যার কারণে তড়িৎ রাসায়নিক সারণীর যে নিয়মটা সেটা না মেনে ঘনমাত্রা বেশি থাকার কারণে ক্লোরাইড আয়নটা আমাকে এখানে বিক্রিয়া করে দিচ্ছে অ্যানোডের মধ্যে। তো এই তো, এরপরে তড়িৎদ্বারের প্রকৃতি খেয়াল করো। এখানে আমাদের ক্যাটায়ন ছিল সোডিয়াম প্লাস H প্লাস, ক্যাটায়নটা H প্লাসটা ক্যাথোডে গিয়ে বিক্রিয়া করছিল। কিন্তু তুমি যদি ক্যাথোড হিসেবে গ্রাফাইট ক্যাথোড না নিয়ে, গ্রাফাইট দিয়ে তৈরি ক্যাথোড না নিয়ে তুমি যদি কি বলে ওটাকে, মার্কারি বা পারদ দিয়ে ক্যাথোডটা বানাতা, তাহলে কি হতো? পারদ দিয়ে, যেমন এই যে এখানে বলছে পারদ দিয়ে ক্যাথোডটা যদি আমরা বানাই, এখানে একটু লিখে দিই Hg, মার্কারি, পারদ দিয়ে যদি ক্যাথোডটা তুমি বানাও, তখন আর এই ক্যাথোডে H প্লাস না গিয়ে সোডিয়াম প্লাস বিক্রিয়া করে এবং সোডিয়াম ধাতুটা মুক্ত করে বা সোডিয়াম চার্জটা মুক্ত করে। ঠিক আছে, তো এই তো, আশা করি এই জিনিসটুকু এবং 3টা যে বিষয় আছে চার্জ মুক্ত হওয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তো আমি আবার বলতেছি, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইডের সাথে পানির মিশ্রণ করা হয়, যার কারণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে 4টা আয়ন তৈরি করে, যেটা হলো সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, যার তার নিচের, এবং পানি থেকে আসে H প্লাস, OH মাইনাস। তো 4টা আয়ন আমাদের তড়িৎ বিশ্লেষের মধ্যে থাকতেছে। তো 4টা আয়নের মধ্যে
দুইটা ধনাত্মক আয়ন সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস এবং দুইটা ঋণাত্মক আয়ন ওএইচ মাইনাস এবং ক্লোরিন মাইনাস। তো আমরা জানি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। তো অ্যানায়ন আছে আমার কাছে দুইটা, সিএল মাইনাস ও এইচ মাইনাস। তো কে আকৃষ্ট হবে অ্যানোডের দিকে সেটা কে বলে দিবে? তড়িৎ রাসায়নিক সারণী। তড়িৎ রাসায়নিক সারণীতে ওএইচ মাইনাস এবং সিএল মাইনাসের মধ্যে ওএইচ মাইনাস আছে নিচে, আমরা জানি যে নিচে আছে সে আগে চার্জ মুক্ত হয়, বাট এই ক্ষেত্রে সিএল মাইনাসের ঘনমাত্রা বেশি, যার কারণে ওএইচ মাইনাস না গিয়ে সিএল মাইনাসটা চার্জ মুক্ত হবে আগে এবং অ্যানোডে যাবে সিএল মাইনাস। এবার ক্যাথোডে কে যাবে? এইচ প্লাস আর সোডিয়াম প্লাস, দুইটার মধ্যে তো রাসায়নিক সারণীতে এইচ প্লাস নিচে আছে, সুতরাং ক্যাথোডে এইচ প্লাস বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দিবে। এই হলো দুইটা বিষয় ছিল চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। এক হলো তড়িৎ রাসায়নিক সারণী, তৃতীয় হলো ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রা। তৃতীয় আরেকটা বিষয় হলো তড়িৎদ্বারের প্রকৃতি। যেমন এখানে যদি আমরা ক্যাথোড হিসেবে গ্রাফাইট না নিয়ে আমরা যদি মার্কারি বা পারদের ক্যাথোড নিই, তখন কিন্তু আর ক্যাথোডে এইচ প্লাস যায় না, তখন কিন্তু ক্যাথোডে চলে যায় সোডিয়াম প্লাস। তখন ক্যাথোডে আমরা সোডিয়াম ধাতুটাকে পাইতে পারি। তো এই হলো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের একটা বিশ্লেষণ বা ব্যাখ্যা। তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই।